করোনা সংক্রমণ বাড়ায় কাল থেকে চাঁপাইনবাবগঞ্জে 7 দিনের কঠোর লকডাউন। রাজধানী মেডিকেলে 10 জনের মৃত্যু। ঘূর্ণিঝড় ইয়াসের গতিপথ এখন উড়িষ্যার দিকে, দিক বদল না হলে খুলনাঞ্চলে প্রবল আঘাতের শঙ্কা কম, 2 নম্বর সংকেত জারি। সারা দেশে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। অতিষ্ঠ জনজীবন, রাতে গরম কিছু কমতে পারে। দেশে 49 দিন পর দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চ চলাচল শুরু। বাসে অর্ধেক যাত্রী নেওয়ার নির্দেশ, ঢাকার বাইরে উপেক্ষিত। এবছর হজ করতে পারবেন 45,000 বিদেশি সহ 60,000 মুসল্লি। 2 ডোজ করোনা টিকা নেওয়া বাধ্যতামূলক। স্বাগত 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছে আমি আতিফ আঞ্জুমান। শিরোনামগুলো শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছে পুরো খবরে। করোনা সংক্রমণ বাড়ায় ভারত সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে কাল থেকে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে একথা জানান জেলা প্রশাসক মঞ্জুরুল হাফেজ। গত 1 সপ্তাহে জেলায় করোনা শনাক্তের হার 50%-এর বেশি উল্লেখ করে জেলা প্রশাসক জানান, সংক্রমণ কমাতে সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী 1 সপ্তাহ জেলার বাইরে থেকে প্রবেশ বা জেলা থেকে কেউ বের হতে পারবেন না। এছাড়া জেলার ভেতরে জরুরি সেবা ছাড়া বন্ধ থাকবে সব ধরনের যান চলাচল। এদিকে গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে 10 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে 6 জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস জানান, বর্তমানে হাসপাতালে করোনা ইউনিট ও আইসিইউতে 168 জন ভর্তি আছে, যাদের অর্ধেকই চাঁপাইনবাবগঞ্জ জেলার। এ নিয়ে আলোচনাতে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জে, সেখানে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, সারা দেশেই কিন্তু সর্বাত্মক লকডাউন চলছে, এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জেও আবারও সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে কি কি নির্দেশনা দেওয়া হয়েছে এই লকডাউন কার্যকরে? আসলে প্রথমে বলে রাখি, সারা দেশে আসলে করোনা সংক্রমণ সেটা এক অঙ্কের ঘরে থাকলেও আসলে চাঁপাইনবাবগঞ্জে এই সংক্রমণটা অধিক হারেই আসলে বাড়ছিল। আমরা গত 7 দিনে যদি করোনা সংক্রমণের শনাক্তের হারটা পর্যালোচনা করি, তো দেখা যাবে যে 50% থেকে আসলে 75% পর্যন্ত এখানে নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত হয়েছে। আসলে এরকম পরিস্থিতিতে আসলে লকডাউন দিতে হয়েছে চাঁপাইনবাবগঞ্জে, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্যে যে জেলা প্রশাসনের লকডাউন, তা আমরা আসলে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজকে বলেছিলাম যে সারা দেশেই তো লকডাউন চলছে, এর মধ্যে আসলে কোন প্রেক্ষাপট এই চাঁপাইনবাবগঞ্জে বিশেষ করে লকডাউন দেওয়ার প্রয়োজন হলো। তো তিনি যেটা বলছেন যে করোনা সংক্রমণে আসলে এই মুহূর্তে আসলে সর্বোচ্চ যে শনাক্তের হার সেটা চাঁপাইনবাবগঞ্জে এবং চাঁপাইনবাবগঞ্জের যে সীমান্তবর্তী এলাকাগুলোতে আসলে খুব দ্রুতই ছড়িয়ে পড়ছে করোনা। এই পরিস্থিতিতেই আসলে এখানে অধিক নজরদারির জন্য আসলে বিশেষ করে কড়া লকডাউন, কঠোর লকডাউন দেওয়া হয়েছে। তা আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যে চাঁপাইনবাবগঞ্জের অভ্যন্তরে যে যানবাহনগুলো চলে সেগুলো পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার যে বাস সেটাও চলবে না এবং দূরপাল্লার কোনো বাস চাঁপাইনবাবগঞ্জে প্রবেশ করবে না। তবে চাঁপাইনবাবগঞ্জে যে সোনামুখী স্থলবন্দর রয়েছে সেই স্থলবন্দর দিয়ে আসা পণ্য পরিবহনের জন্য এটা শিথিল করা হবে। এছাড়া আপনার নিশ্চয়ই জানেন যে খুব শিগগিরই আম মৌসুম শুরু হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। আম পরিবহনের জন্য আসলে যে যানবাহনগুলো ব্যবহৃত হবে সেগুলো এই লকডাউনের আওতামুক্ত থাকবে। এর বাইরে আসলে আগামীকাল থেকেই পুলিশের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে আগামীকাল থেকে তারা পুলিশের একাধিক টিম যে মাটি কাজ করবে এবং যাতে প্রয়োজনের বাইরে আসলে কেউ বাইরে বেরোতে না পারে এই ব্যবস্থাটা করা হবে পুলিশের পক্ষ থেকে। আমরা জেলা প্রশাসনকে জিজ্ঞাসা করেছিলাম, যেহেতু করোনা নিয়ন্ত্রণ কমিটির সমন্বয় আসলে বিভিন্ন সীমান্ত অঞ্চল, তো এই সীমান্ত অঞ্চলগুলো দিয়ে অবাধে যে চোরাই পথে যাতায়াত, সেই যাতায়াত চলছে, তো এটা নিয়ে আসলে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা তিনি যেটা বলছেন যে তিনি বিজেপি কর্তৃপক্ষ।
ফয়সাল, আপনি সাথে থাকুন। এবার আমরা যাব রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, রাজশাহী মেডিকেল কলেজে গত 24 ঘন্টায় 10 জন করোনা রোগী মারা গেছে। তো রোগীদের চিকিৎসার ক্ষেত্রে কোনো ধরনের সীমাবদ্ধতা রয়েছে কিনা হাসপাতালের পক্ষ থেকে, কি বলা হচ্ছে এই বিষয়ে? আর সংক্রমণ রোধে চিকিৎসকরা কি ধরনের পরামর্শ দিচ্ছেন? আসলে গতকাল বিকেল থেকে আজকে সকাল 11টা পর্যন্ত রাজশাহী হাসপাতালে 10 জন করোনা আক্রান্ত মারা গেছে। তার মধ্যে আইসিইউতে চিকিৎসা ছিলেন 4 জন, 16 নম্বর ওয়ার্ডে 3 জন, 29 নম্বর ওয়ার্ডে 1 জন এবং 22 নম্বর ওয়ার্ডে 2 জন। তো এই যারা মারা গেছে তাদের মধ্যে 6 জন চাঁপাইনবাবগঞ্জের, 3 জন রাজশাহী জেলার এবং 1 জন নওগাঁ জেলার। তো চিকিৎসকরা যারা বলছে, আমি কিছুক্ষণ আগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াসিনের সাথে কথা বলেছি। তিনি বলছেন যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা চিকিৎসার জন্য যথেষ্ট তাদের ব্যবস্থা আছে। তারা এর মধ্যে 200টি সাধারণ ওয়ার্ড, 200টি বিভিন্ন ওয়ার্ডের 200টি বেড তারা রেখেছেন। পাশাপাশি 15টি আইসিইউ তাদের এখানে প্রস্তুত রাখা আছে। তবে এসব যেসব ওয়ার্ড বা বেড রাখা হয়েছে বা আইসিইউ রাখা হয়েছে তার অধিকাংশটাই কিন্তু রোগী আছে। সেক্ষেত্রে এই মুহূর্তে যদি আরো করোনা রোগীর আক্রান্তের সংখ্যা বেড়ে যায়, সেক্ষেত্রে চিকিৎসকরা রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া অনেকটাই অসম্ভব হয়ে পড়ে বলে তিনি আমাদেরকে জানান। সেক্ষেত্রে তিনি বলছেন যে যেহেতু রাজশাহীতে একটি সদর হাসপাতাল একসময় ছিল, সেইটি আপাতত বন্ধ আছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকটি ওয়ার্ড যদি সেই সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে সাধারণ রোগীরা চিকিৎসা নেবে, এবং সেই যে রাজশাহী মেডিকেল হাসপাতালে যে ওয়ার্ডগুলো ফাঁকা হবে সেগুলোতে যদি করোনা ওয়ার্ড হিসাবে চিহ্নিত করে সেগুলোতে ব্যবস্থা করা হয় রোগীদের চিকিৎসা, সেই ক্ষেত্রে যে পরিমাণে রোগীর সংখ্যা বাড়ছে, সেক্ষেত্রে তাদের যে ক্রাইসিসটা সৃষ্টি হচ্ছে সেইটি কোনোভাবে মোকাবেলা করা সম্ভব হবে। আর চিকিৎসকরা বলছেন যে যেহেতু কালকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালনা পরিষদের বৈঠক হয়েছিল, সেই বৈঠকে রাজশাহী জেলা বা রাজশাহী মেডিকেল যেসব রোগী আছে তাদের চিকিৎসা সেবা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সেইখানেই এই প্রস্তাবগুলো আসলে যে রাজশাহী মেডিকেল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের রোগীদেরকে যদি সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, সেক্ষেত্রে হাসপাতালের করোনা রোগীর যে চিকিৎসার যে ক্যাপাসিটি সেইটি বাড়বে এবং এই বিষয়টি মন্ত্রণালয়কেও জানানো হয়েছিল। এবং এর মধ্যে তারা কিন্তু রাজশাহী জেলা সহ চাঁপাইনবাবগঞ্জ জেলা লকডাউনের তারা সুপারিশ করেছে। আমরা জানি যে এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা লকডাউন ঘোষণা করা। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাইনুল হাসান। সীমান্তবর্তী জেলাগুলোতে করোনার সংক্রমণ বাড়ছে, এর সঙ্গে ভারতে যাতায়াতের একটি সম্পর্ক থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনরা। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি বুঝতে সীমান্তবর্তী জেলাগুলোয় করোনা আক্রান্তদের জিনোম সিকোয়েন্স করার হার বাড়াতে হবে। ঈদের পর থেকে করোনা সংক্রমণ বাড়ছে সীমান্তবর্তী জেলাগুলোতে। স্থানীয়দের মধ্যে ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। যশোরে করোনার সংক্রমণ বাড়ছে। এ পর্যন্ত জেলায় 6,689 জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ভারত ফেরত 64 জন, যাদের 8 জনের দেহে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। খুলনায়ও বাড়ছে করোনা সংক্রমণ। ভারতীয় ধরন সন্দেহে 19টি নমুনা পাঠানো হয়েছে ঢাকার IEDCR-এ। সাতক্ষীরায় ঈদের পর থেকে করোনা সংক্রমণ বেড়েছে। ভারত থেকে এসেছে, তাদের করোনা পজিটিভ হয়েছে, এরকম রোগীদেরকে আমরা সতর্কতামূলকভাবে আলাদাভাবে রাখছি এবং তাদের চিকিৎসার ক্ষেত্রে যে খুব বেশি ব্যবধান রয়েছে সেরকম না। সাতক্ষীরাতে করোনাটা একটু কমই ছিল, তবে ঈদ পরবর্তীতে আমরা মেডিকেল কলেজ যেটা ডেডিকেটেড করোনা হাসপাতাল রাখা হয়েছে, আমার কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমরা যেটুকু পাচ্ছি যে করোনার হারটা একটু বেড়েছে। সন্দেহজনক করোনা রোগীও মেডিকেল কলেজে ভর্তি বেশি হচ্ছে। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন মোট করোনা রোগীর অর্ধেকের বেশি চাঁপাইনবাবগঞ্জের। মোট 30 জনের নমুনা ICDDRB-তে পাঠানো হয়েছে। ঈদের পর থেকে আমাদের বাড়া শুরু করেছে এবং এখন আজকে আমাদের এখানে 148 জন রোগী ভর্তি আছে এবং এটা আরও বাড়তেছে। যেটা দেখা গেল যে আমাদের সেকেন্ড ওয়েভ যে হাইয়েস্ট তার চেয়েও কিন্তু বেশি, এবং আমরা দেখলাম যে এই রোগীগুলোর মধ্য থেকে 50% রোগী হলো চাঁপাইনবাবগঞ্জের। চুয়াডাঙ্গায় ভারত ফেরত যাত্রীদের মধ্যে 15 জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। ঝিনাইদহে ভারত ফেরতদের করোনা শনাক্তের পর নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। আর সিলেটের সব স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসা যাওয়া বন্ধ থাকায় করোনা সংক্রমণের ঝুঁকি কম বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন। বিশেষজ্ঞরা মনে করছেন, ঈদে মানুষের বাড়ি ফেরা আর ভারত থেকে দেশে ফেরা মানুষের কারণে সীমান্তবর্তী জেলাগুলোই করোনা সংক্রমণ বাড়তে পারে। এক কথায় বললে আপনি জেনোম সিকোয়েন্সিং সংখ্যা বাড়াতে হবে, মানে ভারত ফেরত লোকজন না, আপনি বাংলাদেশের ভিতরেও লোকজনও কিন্তু জেনোম সিকোয়েন্সিং করা উচিত এবং সীমান্তবর্তী এলাকা যতটা পারেন আপনি রেস্ট্রিক্টেড করবেন। ভারত থেকে অবৈধভাবে দেশে ফেরাদের নিয়ন্ত্রণ করাই মূল চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 2 ডোজের মধ্যকার সময় বাড়ানোর কথা ভাবছে স্বাস্থ্য অধিদপ্তর। 2 মাসের জায়গায় 4 মাসের ব্যবধানে দ্বিতীয় ডোজ টিকা প্রয়োগের কথা ভাবছে প্রতিষ্ঠানটি। এছাড়া চলমান টিকাদান কর্মসূচি নিয়ে অনিশ্চয়তায় 2 কোম্পানির 2 ডোজ টিকা অর্থাৎ মিক্সড ডোজ নিয়েও ভাবছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা সংক্রমণ প্রতিরোধে গত 7 ফেব্রুয়ারি থেকে শুরু হয় গণটিকা কার্যক্রম। এ পর্যন্ত 58 লাখের কিছু বেশি মানুষকে প্রথম ডোজের টিকা দেয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে প্রায় 40 লাখ মানুষকে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, টিকার বর্তমানে মজুদ দিয়ে সর্বোচ্চ 4.5 লাখ দ্বিতীয় ডোজ দেয়া সম্ভব হবে। দ্বিতীয় ডোজ নিয়ে অনিশ্চয়তায় প্রায় 14 লাখ মানুষ। টিকা প্রয়োগ ব্যবস্থাপনা সুবিধার জন্য 2 ডোজের মধ্যে সময় বাড়ানোর কথা ভাবছে স্বাস্থ্য অধিদপ্তর। 4 মাস পরেও যেসব কান্ট্রিগুলো দিচ্ছে তারাও কিন্তু হাইলি সাকসেসফুল, যেমন ধরেন কানাডা। ভারত তো নিজেরাও প্রথম ডোজ অনেককে দিয়ে সেকেন্ড ডোজটা 4 মাস পরে দিবে। আর এগুলো তো প্রাইম বুস্ট। প্রাইম মানে প্রথমবার দিলেন, বুস্ট তো পরেও দেওয়া যায়। হেপাটাইটিস বি টিকা যদি চিন্তা করেন 1 বছর পরও তো বুস্টার দেয়। সুতরাং আমার কাছে মনে হয় যে মানুষের যেটা 2 মাসের টাইমে যাদের টাইম শেষ হয়ে গেছে তাদের তো হতাশ হওয়ার কিছু নেই। সম্প্রতি স্পেনের এক গবেষণায় দেখা গেছে, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার বিশেষজ্ঞ কমিটির পরামর্শ চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার পরে ফাইজার টিকা দেওয়ার পরে দেখা যাচ্ছে যে ইভেন 30 to 40 ফোল্ড অ্যান্টিবডি টাইটার বেড়ে গেছে। এটা হচ্ছে যে কান্ট্রি রিপোর্ট, কিন্তু এখনো পাবলিশ পেপার আসেনি আর কি। আমাদের নাইটেক যারা আছেন তারা তখন এইসব পেপারগুলোকে দেখবেন, দেখে টেকে গিয়ে আমাদের কান্ট্রি পার্সপেক্টিভে কোনটা বেস্ট হবে সেই সিদ্ধান্তটা নেবেন। আমার 16 সপ্তাহ পার হয়ে গেলে তখন কি হবে? এটা কি নষ্ট হয়ে যাবে? না, এইটা কোনোভাবেই নষ্ট হবে না। আপনার ফার্স্ট ডোজেই অনেক কার্যকর ভাবে আপনি থাকবেন, আপনি ভালো থাকবেন। 1.5 সপ্তাহ আগে চীনের উপহার দেয়া 5 লাখ টিকা দেশে এসেছে। এছাড়া গত শুক্রবার আরও 6 লাখ টিকা উপহার দেওয়ার কথা জানিয়েছে চীন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় ইয়াস দিক পরিবর্তন করে উড়িষ্যামুখী হওয়ায় বাংলাদেশে আঘাত করার সম্ভাবনা কম। এজন্য আপাতত উপকূলবাসীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ঝড়ের সংকেত আপাতত 2 থেকে বাড়ছে না, তবে যদি গতি পরিবর্তন করে সেজন্য সবকিছু প্রস্তুত রাখা হয়েছে। উপকূলীয় জেলাগুলোর সকল আশ্রয়কেন্দ্র এরই মধ্যে পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। স্থানীয়দের সতর্ক করতে কাজ করছে স্বেচ্ছাসেবীরা। এছাড়া ফায়ার সার্ভিস, সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে। ঝড়ের বিপদ সংকেত বাড়ার সাথে সাথে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। যদি কোনো কারণে এটা দিক পরিবর্তন করে উত্তর অথবা উত্তর পশ্চিম দিকে আসে, তার সাথে সাথে যেন আমরা আমাদের জনগণকে ইভাকুয়েট করে আশ্রয়কেন্দ্রে নিতে পারি। ইতিমধ্যে আশ্রয়কেন্দ্রগুলো সবগুলোকে প্রস্তুত করা হয়েছে এবং সেখানে সিপিপি ভলান্টিয়াররা এবং মাঠ প্রশাসনরা সবাই জনগণকে জানিয়ে দিয়েছে প্রস্তুত থাকার জন্য, যাতে বিপদ সংকেত পাওয়া মাত্র যেন তারা আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যেতে পারে। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ইয়াসের রূপ নিয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে এটি সুপার সাইক্লোনের রূপ নেওয়ার সম্ভাবনা কম। ঘূর্ণিঝড় ইয়াসের বর্তমান গতিপথ ভারতের উড়িষ্যা উপকূলের দিকে। দিক পরিবর্তন না করলে বাংলাদেশের খুলনা অঞ্চলে তীব্র আঘাতের সম্ভাবনা কম, বলছে আবহাওয়া অফিস। দেশের সবকটি সমুদ্রবন্দরকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপটি থেকে ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকালে শক্তি সঞ্চয় করে এটি ঘূর্ণিঝড় ইয়াসে রূপ নেয়। ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ 62 কিলোমিটার, যা ঝোড়ো হাওয়া আকারে 88 কিলোমিটার গতি বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে এটি আইলা বা আমপানের মতো সুপার সাইক্লোনের রূপ নেওয়ার সম্ভাবনা কম। এবারের যে ঘূর্ণিঝড়টি, এটি গত বছরের সুপার আমপান ঘূর্ণিঝড়ের শক্তি অর্জন করবে না, আমাদের এই মুহূর্তের পর্যবেক্ষণে আমরা দেখতে পাচ্ছি। আর দ্বিতীয়ত হলো এটির গতিপথ এই মুহূর্তে এটি রয়েছে আপনার উড়িষ্যা উপকূলের দিকে। ঘূর্ণিঝড় ইয়াস বর্তমানে উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে ভারতের উড়িষ্যা উপকূলের দিকে যাচ্ছে। ঝড়ের গতিপথ যদি উত্তর পূর্ব দিকে পরিবর্তন হয়, তবেই বাংলাদেশের দক্ষিণের জেলাগুলোতে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। তাই এখন পর্যন্ত দেশে শক্তিশালী আঘাতের সম্ভাবনা দেখছে না আবহাওয়া অধিদপ্তর। এটি উত্তর পূর্ব দিকে অথবা উত্তর দিকে রিকার্ভ করে কিনা অথবা ঘুরে যায় কিনা, এটি আমরা এখন পর্যবেক্ষণে আছি। যদি এটি ঘুরে না যায় তবে বাংলাদেশের জন্য খুবই
একটি স্বস্তির খবর হবে। সাগর বিক্ষুব্ধ থাকায় গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে অতিসত্বর নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় প্রস্তুতি নিতে শুরু করেছে উপকূলীয় জেলাগুলো। প্রাণহানি ও জানমালের ক্ষতি এড়াতে এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে আশ্রয়কেন্দ্র ও মেডিকেল টিম। প্রশাসনের পাশাপাশি সতর্ক অবস্থানে স্বেচ্ছাসেবকরাও। 2020 সালে করোনা মহামারীর শুরুতেই ভয়ঙ্কর রূপ নিয়ে ধেয়ে এসেছিল সুপার সাইক্লোন আম্পান। সেই তাণ্ডবের বছর না ঘুরতেই আবার ঘূর্ণিঝড় ইয়াসের চোখ রাঙানি। আগেরবারের অভিজ্ঞতা মাথায় রেখে ইয়াস মোকাবেলায় এবার আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে উপকূলীয় জেলাগুলো। সাতক্ষীরায় প্রস্তুত করা হয়েছে 145টি আশ্রয়কেন্দ্র। কাজে লাগানো হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। মজুত করা হয়েছে বিপুল পরিমাণে খাদ্য সামগ্রী। ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলোতে যাতে সবাইকে নিয়ে আসা যায় সেই জন্য আমাদের একটা পর্যাপ্ত প্রস্তুতি আমরা প্রথম থেকে রেখেছি এবং যত ধরনের এনজিও রয়েছে সবার সঙ্গে আমরা কিন্তু ইতিমধ্যেই একটি কার্যকর যে যোগাযোগটি এটি আমরা করতে পেরেছি। ইয়াসের প্রভাবে জলোচ্ছ্বাসের কারণে বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ ঠেকাতে মেরামত করা হচ্ছে খুলনার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ। প্রস্তুত করা হয়েছে 3 শতাধিক আশ্রয়কেন্দ্র ও 2000-এর বেশি স্বেচ্ছাসেবী। আমাদের কিছু কিছু পয়েন্ট ইতিমধ্যে আমরা জরুরি ভিত্তিতে কাজ গ্রহণ করেছি। আমাদের পর্যাপ্ত পরিমাণ জিও ব্যাগ এগুলোর সংস্থান রয়েছে। আমরা আশা করছি এই ঘূর্ণিঝড় মোকাবেলা করতে সক্ষম হব। লক্ষ্মীপুরে 109টি আশ্রয় কেন্দ্রের সঙ্গে প্রস্তুত রয়েছে 1/2 শতাধিক মেডিকেল টিম। খোলা হয়েছে 3টি কন্ট্রোল রুমও। নদীতে মাছ শিকারে যাওয়া জেলেদের দ্রুত ফেরার নির্দেশ দেওয়া হয়েছে ভোলা ও বরগুনায়। এরই মধ্যে ইয়াস মোকাবেলায় সব সমুদ্র বন্দরে হুঁশিয়ারি সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঘূর্ণিঝড়ের আভাসী উপকূলীয় এলাকায় চলছে প্রশাসনের প্রস্তুতি, সেই সঙ্গে আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করা হচ্ছে। এই বিষয় নিয়ে আরো জানাতে এবার সাতক্ষীরা ও মোংলা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি সাতক্ষীরায়, সেখানে আছেন সহকর্মী আবুল কাশেম। কাশেম, এর আগে তো আমপানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তো এবার প্রশাসনের প্রস্তুতি কেমন দেখছেন? আর যদি আঘাত হানে সেক্ষেত্রে আশ্রয়গুলোতে পর্যাপ্ত মানুষের জায়গা দেওয়া সম্ভব হবে কিনা? আমি আপনাকে জানাতে চাই, আপনি জানেন যে সাতক্ষীরায় বর্তমানে একেবারে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। আবহাওয়া অফিসে কর্মকর্তারা জানাচ্ছিলেন যে দুপুর 12টা নাগাদ এখানকার তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেন্টিগ্রেড, পাশাপাশি আর্দ্রতা ছিল 53%। গুমোট একটা যে ভ্যাপসা গরম সেটা কিন্তু অনুভূত হচ্ছে। তবে বৃষ্টি নামার কিন্তু খুবই সম্ভাবনা তৈরি হয়েছে, অচিরে হয়তো বৃষ্টি নামার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি প্রস্তুতি সম্পর্কে আপনি যেটা বলছিলেন সেটি হলো, আপনি জানেন যে সাতক্ষীরায় 145টি আশ্রয় কেন্দ্র রয়েছে। তো এই যে স্বেচ্ছাসেবকরা রয়েছেন তারা কিন্তু এগুলোকে পুরোপুরি প্রস্তুত করেছেন। আরেকটা বিষয় হলো যে এই আশ্রয় কেন্দ্র কিন্তু পর্যাপ্ত পরিমাণে নাই। বিশেষ করে আমি যদি একটা উদাহরণ আপনাকে দেই তাহলে এই বিষয়টা পরিষ্কার হবে। প্রতাপনগরের সুভদ্রাকাটি এবং চাকলায় এই এলাকায় বসবাসরত লোক রয়েছেন 15,000-এরও বেশি, অথচ এখানে মাত্র 2টি আশ্রয় কেন্দ্র রয়েছে, যার মধ্যে একটি অকেজ। এবং এই যে বিস্তীর্ণ জনপদ, এই বিস্তীর্ণ জনপদের কিন্তু চলাচলের রাস্তা রয়েছে মাত্র একটি, এবং সেই রাস্তা বেড়িবাঁধের রাস্তা, এবং বেড়িবাঁধের সেই রাস্তা ভাঙতে ভাঙতে কিন্তু মাত্র 1 হাত কোথাও তার চেয়েও কম চিকন অবস্থায় পরিণত হয়েছে। সে কারণে প্রস্তুতি প্রশাসন রয়েছে। 145টি যে আশ্রয় কেন্দ্র সেগুলো প্রস্তুত রয়েছে। আমরা উপকূলীয় এলাকায় খোঁজখবর নিয়ে যেটা জানতে পেরেছি সেটি হলো যে ওই এলাকায় মাইকিং করা হচ্ছে, জনগণকে অ্যালার্ট করা হচ্ছে দ্রুততম সময়ে, স্বল্প সময়ের নোটিশে যেন তারা আশ্রয় কেন্দ্রে আসতে পারে এ বিষয়ে কিন্তু তাদেরকে নোটিশ প্রদান করেই মাইকিং করা হচ্ছে। পাশাপাশি জেলার যে মেডিকেল টিম রয়েছে, 65টা মেডিকেল টিম গঠন করা হয়েছে। সিভিল সার্জন বলছিলেন যে এইবার প্রত্যেক ওয়ার্ড পর্যায়ে প্রয়োজনে স্বেচ্ছাসেবক মেডিকেল টিম গঠন করা হবে। আর একটা গুরুত্বপূর্ণ প্রস্তুতির বিষয় আমি আপনাকে জানাতে চাই, সেটি হলো যে বেড়িবাঁধ। আপনি জানেন যে উপকূলীয় এলাকায় এই যে বেড়িবাঁধ, সাতক্ষীরার অংশে 683 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, এবং এই 683 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে কিন্তু 19টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ রয়েছে। এবং এই সমস্ত বেড়িবাঁধগুলো যেহেতু 60-এর দশকে নির্মিত, এই কারণে যেখানে ভঙ্গুর অবস্থা নয় সেটিও কিন্তু আসলে নিরাপদ নয়। পাশাপাশি আপনাকে জানাতে চাই, আমি এই বিষয়ে কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছিলেন যে সেই এলাকায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে 74 কোটি টাকার কাজ চলছে। এছাড়া হরিশখালী বন্যতলা সহ 6টি পয়েন্টে কিন্তু সংস্কার কাজ চলছে। তো পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছিলেন যখন এই ধরনের যদি সাইক্লোন আসে এবং স্বাভাবিক জোয়ারের চেয়ে জলোচ্ছ্বাসে যদি ওই বেড়িবাঁধগুলো ভেঙে যায়,
19টি পয়েন্ট যদি ভেঙে যায়, তৎক্ষণাৎ তাদের জিও ব্যাগ এবং সিনথেটিক ব্যাগ প্রস্তুত রয়েছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে কিন্তু সেই বেড়িবাঁধ সংস্কার করা তাৎক্ষণিকভাবে তাদের দিয়ে সম্ভব হবে। আপনি জানেন যে আসলে এই মে মাসটা হচ্ছে সাতক্ষীরার উপকূলীয় এলাকার জনপদের জন্য, সাতক্ষীরাবাসীর জন্য একটি আতঙ্কের মাস। 2009 সালের 25শে মে যে আইলা সংগঠিত হয়েছিল, 2020 সালে 2019 সালে কিন্তু 4 মে ফণী সংগঠিত হয়েছিল। 2020 সালে অর্থাৎ গত বছর কিন্তু আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় এলাকার বিশাল জনপদ। সেখানে 12,000 ঘের ভেসে যে 176 কোটি টাকার ক্ষতি হয়েছিল। এছাড়া কৃষিক্ষেত্রে আবুল কাশেম, আপনি সাথে থাকুন। এবার আমরা যাব মোংলায়, সেখানে আছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদ, পরিস্থিতি মোকাবেলায় আপনি মোংলার প্রশাসনিক তৎপরতা কেমন দেখছেন? সাথে মিটিং করেছেন এবং তাদেরকে নির্দেশ দিয়েছেন বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়তে এবং মাইকিং করার জন্য। অন্যদিকে বন্দর কর্তৃপক্ষ তাদের মিটিং অব্যাহত রেখেছে এবং তাদের সার্বিক প্রস্তুতি তারা গ্রহণ করেছে। বন্দরের চেয়ারম্যান মোহাম্মদ মুসা জানিয়েছেন যে বন্দরে 11টি বিদেশি জাহাজ ছিল, তাদেরকে ইতোমধ্যে বন্দর ছেড়ে চলে যেতে বলা হয়েছে এবং যদি 4 নম্বর বিপদ সংকেত জারি করা হয় তাহলে বন্দর এলাকায় যতগুলো কার্গো রয়েছে তাদেরকে এই বন্দর এলাকা ছেড়ে যেতে হবে এবং তাদেরকে আরো উত্তরের দিকে সরে যেতে হবে। সার্বিক ক্ষয়ক্ষতি যেন কোনো কিছু না হয় সেটার জন্য এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়াও বন্দর এলাকার একটি স্কুলকে আপনার আশ্রয় কেন্দ্র হিসেবে বন্দর ঘোষণা করেছে। অন্যদিকে উপজেলা পর্যায়ে আপনার 103টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে, যেখানে মানুষরা ঘূর্ণিঝড় আঘাত আনলে তারা আশ্রয় নিতে পারবে। সাতক্ষীরা এবং মোংলা থেকে ঘূর্ণিঝড় ইয়াসের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মীরা। রাজধানী ঢাকা সহ সারা দেশে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ জানান, তাপপ্রবাহ কিছু কিছু এলাকায় প্রশমিত হতে পারে, তবে ঘূর্ণিঝড়ের আগে তাপমাত্রা বৃদ্ধি স্বাভাবিক প্রক্রিয়া বলেও জানান তিনি। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে খুলনায় 39.8 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা চট্টগ্রামের কুতুবদিয়ায় 24 ডিগ্রি সেলসিয়াস। পুরো উপমহাদেশ জুড়েই তাপমাত্রা বেড়েছে। বাংলাদেশও সবাই, ভারত বাংলাদেশ সবখানেই তাপমাত্রা বেড়েছে এবং এটি একটি মেকানিজম, কারণ ঘূর্ণিঝড়ের সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার একটা সম্পর্ক আছে, কোরিলেশন আছে। তো সেই হিসাবে এটি বায়ুমণ্ডলে আপনার তাপমাত্রাকে বৃদ্ধি করেছে, এটি ঠিক। এবং ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করে যখন নিঃশেষ হয়ে যাবে সেই সময় আবার ধীরে ধীরে তাপমাত্রাটা নিম্নমুখী হবে। সম্প্রতি সব নির্বাচনে পরাজিত হয়ে বিএনপি এখন ভোটে অংশ নেওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছে। এক অনলাইন ব্রিফিংয়ে আজ এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশের নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, নির্বাচন ব্যবস্থা নয়, ভেঙে পড়েছে বিএনপি। দেশের নির্বাচন ব্যবস্থা নাকি সম্পূর্ণ ভেঙে পড়েছে। দেশের নির্বাচন ব্যবস্থা আসলে ভেঙে পড়েনি, ভেঙে পড়েছে বিএনপি। আন্দোলনেও নির্বাচনে ব্যর্থ হয়ে এখন তারা সরকার ও নির্বাচন কমিশনের উপর দায় চাপাচ্ছে। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। ঢাবি শিক্ষার্থী হাফিজ আত্মহত্যা করেছেন বলছে পুলিশ। খোঁজ চলছে বন্ধুদের, সুষ্ঠু তদন্ত দাবি স্বজন সহপাঠীদের। এবারও জলাবদ্ধতায় নাকাল হতে হবে উত্তর ঢাকার নতুন ওয়ার্ডগুলোকে। করোনায় আটকেছে বরাদ্দের টাকা। করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে লকডাউনের কারণে 49 দিন বন্ধ থাকার পর শুরু হয়েছে দূরপাল্লার গণপরিবহন চলাচল। প্রথম দিনে দূরপাল্লার বাসে যাত্রী ছিল কম। রাজধানীর বিভিন্ন টার্মিনালে চোখে পড়েনি যাত্রী উপস্থিতি। অর্ধেক আসনে যাত্রী নেওয়া হলেও মাস্ক ব্যবহার সহ নানা স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে দেখা গেছে উদাসীনতা। 1.5 মাসেরও বেশি সময় পর চালু দূরপাল্লার গণপরিবহন, সাথে করোনার স্বাস্থ্যবিধি মানার নানা কঠোর নির্দেশনা। প্রায় সব ধরনের সরকারি বেসরকারি অফিস খোলা থাকায় কর্মদিবসে বাস টার্মিনালগুলোতে ঢাকা ছেড়ে যাওয়ার মানুষের ভিড়
খুব একটা চোখে পড়েনি। দীর্ঘদিন পর বাস চালু হওয়ায় খুশি পরিবহন সংশ্লিষ্টরা। বলছেন স্বাস্থ্যবিধি মেনে বাস চালু রাখতে চান তারা। 36 সিটের মধ্যে 18 সিটের যাত্রী নিয়ে এসেছি চাপাই থেকে রাজশাহী পর্যন্ত, মহাখালী পর্যন্ত। এই গাড়ি চলাচলের জন্য আমরা খুব খুশি। লকডাউন তো পুরো সারা নাই, তো আবার 30 তারিখ পর্যন্ত লকডাউন আছে, এই অবস্থায় আছে আর কি, যাত্রী তেমন না, হালকা পাতলা। তবে অর্ধেক যাত্রী নিয়ে চললেও অনেক বাসে দেখা গেছে অন্য স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা। সরকারি নির্দেশ অনুযায়ী 60% বাড়তি ভাড়া নেয়ার কথা, যদিও এর চেয়েও বেশি ভাড়া নেয়ার অভিযোগ যাত্রীদের। তবে সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট যাত্রীরাও। গণপরিবহনটা ছাড়া একটু স্বস্তি বোধ করতেছি, কারণ আরো আমার শ্বশুর অসুস্থ 30 সালে, এখন যেতে পারতেছি। এদিকে স্বাস্থ্যবিধি মেনে চলছে অর্ধেক ট্রেন। সারা দেশে 108টি ট্রেনের মধ্যে 56টি ট্রেন চলাচল করছে। তবে অনলাইনে টিকিট কাটা নিয়ে আছে ভোগান্তির অভিযোগ যাত্রীদের। টিকিট সবকিছু অনলাইনে দেওয়া হয়েছে এবং সবগুলো গেটওয়ে এখনো চালু হয়নি, শুধুমাত্র বিকাশের মাধ্যমে পেমেন্ট করে টিকিটটা করা গিয়েছে। আর প্রিন্টেরও ব্যবস্থা নেই, অনেক ক্ষেত্রে প্রিন্ট করে নেওয়া লাগে। খুব বেশি জরুরি কারণ ছাড়া গণপরিবহন ব্যবহার না করার অনুরোধ জানিয়েছেন রেলমন্ত্রী। আমরা কিন্তু দেখেন অর্ধেক টিকিট বিক্রি করছি, এবং খুব জরুরি প্রয়োজন ছাড়া মানুষ যেন ভ্রমণ না করে, এবং ভ্রমণটাকে আমরা নিরুৎসাহিত করছি। এই ট্রেনগুলো আমরা আমাদের 108টি ট্রেন আমরা চলাচল করে স্বাভাবিকভাবে, তার অর্ধেক অর্থাৎ 56-28 চড়ার এই ট্রেন আমরা আজ থেকে চালানো শুরু করেছি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের শঙ্কা, গণপরিবহন চলাচলে স্বাস্থ্যবিধি না মানলে করোনা পরিস্থিতি আবারও ভয়াবহ হতে পারে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ট্রেন চলাচল নিয়ে আরো জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, কমলাপুর রেল স্টেশন থেকে এ পর্যন্ত কয়টি ট্রেন ছেড়ে গেছে, আর সব টিকিট যে অনলাইনে বিক্রি হচ্ছে সেক্ষেত্রে যাত্রীরা কি ধরনের ভোগান্তিতে পড়ছেন? সকাল 6:30টার আগে অর্থাৎ 5টার দিকে বলাকা কমিউটার ট্রেনের মধ্য দিয়ে মোটামুটি আজকে ট্রেনের যাত্রা শুরু হয়েছে এবং তারপরে এখন পর্যন্ত সব মিলে 6টি ট্রেন চলেছে। এগুলোর মধ্যে সিলেটে পারাবত এক্সপ্রেস খুব ভোরে ছেড়ে গেছেন। এছাড়া সকাল 8:30 এবং 8:30টার দিকে চিটাগাংয়ের উদ্দেশ্যে 2টি ট্রেন ছেড়ে গেছে এবং সর্বশেষ আমরা দেখেছি যে 1:30টার দিকে সিল্ক সিটি, যেটি রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছে। এই টোটাল 6টি ট্রেন ছেড়ে গেছে। প্রত্যেকটা ট্রেনেই আমরা দেখেছি স্টেশনে আসার পরে পুরোপুরি ট্রেনকে একদম শুরু থেকে শেষ বগি পর্যন্ত জীবাণুমুক্ত করা হয়েছে, জীবাণুনাশক স্প্রে দিয়ে। এর বাইরে ট্রেনকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। যারা কমলাপুর রেল স্টেশনে প্রবেশ করছেন প্রত্যেকেই তাদেরকে টেম্পারেচার মাপা হচ্ছে এবং একই সঙ্গে হ্যান্ড স্যানিটাইজ করা হচ্ছে এদেরকে, এবং মুখে যাতে মাস্ক থাকে সেটি নিশ্চিত করার চেষ্টা করছেন রেলের কর্মকর্তা কর্মচারীরা। কোনো যাত্রীকেই মাস্ক ছাড়া প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে ভিন্ন চিত্র প্ল্যাটফর্মে আসার পরে দেখা যায় অধিকাংশ যাত্রীর মুখে অনেকে যারা মাস্ক পরে ঢুকছিলেন পরবর্তীতে অনেকে মাস্ক পরছেন না, এবং একই অবস্থা রেলের কর্মকর্তা কর্মচারীদের মধ্যেও আমি দেখেছি ট্রেনের মধ্যে অনেকেই মাস্ক পরে নেই, এরকম চিত্র দেখেছি। যদিও 10:30টার দিকে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এসেছিলেন, তিনি আসার আগ পর্যন্ত যতটা তৎপরতা ছিল কমলাপুর রেল স্টেশনে ঠিক ততটাই এখন আমরা দেখতে পাচ্ছি অতটা তৎপরতা নেই। আমার চারপাশে যতগুলো মানুষ রয়েছে অধিকাংশ মানুষের মুখেই এখন আর মাস্ক ব্যবহার করছেন না কেউ। এই হচ্ছে বর্তমান চিত্র। এর বাইরে যেটি বলা যায় যে ট্রেন যেহেতু মাত্র 28 জোড়া ট্রেন ছাড়া হয়েছে, সুতরাং অল্প সংখ্যক ট্রেন চলছে এবং ট্রেনের যাত্রী সংখ্যা আজকে খুব বেশি না। যদিও অনলাইনে অভিযোগ এসেছে, আমি অনেকগুলো যাত্রীর সঙ্গে কথা বলেছি, অনেকেই বলছিলেন যে তারা অনলাইনে ঢুকতে পারছেন না, অনেকেই টিকিট কাটতে পারেনি। শেষ পর্যন্ত তারা স্টেশনে এসেছেন এবং ট্রেনে উঠেছেন, কিন্তু কোন প্রক্রিয়ায় তারা যাবেন কেউ জানেন না। সেক্ষেত্রে নুরুল ইসলাম সুজন অর্থাৎ রেলমন্ত্রীকে প্রশ্ন করেছিল গণমাধ্যম কর্মীরা যে এইখানে যারা টিকিট কাটতে পারেন না, এখনও অনেকে আসলে ঠিক অনলাইনে ওইভাবে অভ্যস্ত না, ট্রেনের টিকিট যারা কাটতে পারেন না তাদের জন্য কোনো ব্যবস্থা রাখা হবে কিনা। তিনি বলছিলেন যে তারা আগে যেরকম 25% অনলাইনে টিকিট রাখতেন সেটি পর্যায়ক্রমে 50% বাড়ানো হয়েছে এবং ভবিষ্যতে পুরোপুরি অনলাইনে চলে যাবে। সুতরাং তিনি উল্টো সাধারণ মানুষের কাছে আহ্বান জানাচ্ছেন যাতে অনলাইনে সবাই অভ্যস্ত হয়ে যায়। এই ছিল আমার কাছে। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনের স্বাস্থ্যবিধি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইজাজুর রহমান। স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চ চলাচলের নির্দেশ থাকলেও অনেক ক্ষেত্রেই তা মানা হচ্ছে না। অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের নির্দেশ মানা হয়নি, অনেক জায়গায় রয়েছে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও। আসন সংখ্যার বেশি যাত্রী নেওয়া হচ্ছে আন্তঃ উপজেলা বাসগুলোতেও, তাই আবারও করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা রয়েছে।
অর্ধেক যাত্রী নেওয়া সহ নানা স্বাস্থ্যবিধি মানার বাধ্যবাধকতা নিয়ে সারা দেশে শুরু হয়েছে দূরপাল্লার গণপরিবহন। তবে প্রথম দিনই এসব নির্দেশনা না মানার প্রবণতা দেখা গেছে। অনেক বাসে যাত্রী নেওয়া হয়েছে প্রতি আসনে। টাঙ্গাইলে মাস্ক পরেননি অনেক বাস চালক ও সহকারী। জেলা সদর থেকে বিভিন্ন উপজেলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসে নানা অজুহাতে নেওয়া হয়েছে অতিরিক্ত যাত্রী। 2 সিটের ভাড়া একজনেই দিচ্ছি, বাট ওরা যাত্রী পেলে আবার 2 জনেই বসে দিচ্ছে। রাস্তায় যে একটু আগানোর পরে দেখা যাবে যে লোক উঠাচ্ছে। চট্টগ্রাম, রংপুর, সিলেট ও গাজীপুরেও দূরপাল্লার যানবাহনে মানা হয়নি সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি। মহাসড়কে গাড়ি ও যাত্রীর সংখ্যা কম থাকলেও দীর্ঘদিন পর দূরপাল্লার গণপরিবহন চালু হয় খুশি যাত্রী, চালক ও পরিবহন শ্রমিক। অনেক শ্রমিক অনেকদিন কষ্ট করছিল, এখন স্বস্তি হয়েছে মোটামুটি। পরিবহন শ্রমিক বলেন, লঞ্চ শ্রমিক, রেল শ্রমিক সবাই। দূরপাল্লা বাস খুলছে, সেজন্য আমরা খুশি। কামাই করতে পারতেছি না, তো আমরা বাইরে বসে থাকতেছিলাম। বগুড়ায় অর্ধেক যাত্রী নিয়ে বাস চললেও ব্যবহার হচ্ছে না মাস্ক ও স্যানিটাইজার। তবে মালিক পক্ষের দাবি স্বাস্থ্যবিধি মেনেই চালানো হচ্ছে বাস। আমাদের গাড়িতে চাপ এখনো সৃষ্টি হয়নি, তবে সরকারের নির্দেশনা মেনে আমরা চেষ্টা করতেছি যাত্রীদেরকে মাস্ক এবং হ্যান্ড স্যানিটারি ব্যবহার করে। এদিকে 49 দিন পর দেশজুড়ে লঞ্চ চলাচল শুরুর প্রথম দিনের যাত্রী সংখ্যা একেবারেই কম। তবে ঘাট এলাকাতেও মানা হয়নি স্বাস্থ্যবিধি। যদিও সামাজিক দূরত্ব নিশ্চিতে তদারকিতে ব্যস্ত বন্দর কর্তৃপক্ষ। আমাদের লঞ্চগুলি সঠিকভাবে চলাচল করছে কিনা এবং স্বাস্থ্যবিধি সঠিকভাবে মানা হচ্ছে কিনা এই বিষয়টা নিশ্চিত করার জন্য আমরা ঘাটে এসেছি। সরকারি নির্দেশ কিছুটা মানা হয়েছে ট্রেনে। চট্টগ্রাম ও সিলেট সহ বিভিন্ন স্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেনে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রাখা হয়েছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। লঞ্চ চলাচল পরিস্থিতি নিয়ে আরো জানাতে এবার চাঁদপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল আওয়াল। আওয়াল, বাস এবং ট্রেনের মতো লঞ্চেও অর্ধেক যাত্রী পরিবহনের কথা বলা হয়েছে, তো সেটি কতটুকু আসলে মানা হচ্ছে? চাঁদপুর ঢাকা, চাঁদপুর নারায়ণগঞ্জের রুটে লঞ্চ চলাচল শুরু করেছে। আমরা সকাল থেকে যেটা দেখেছি, দিন বাড়ার সাথে সকালে একটু যাত্রীর চাপ কম থাকলেও দিন যত বেড়েছে যাত্রীর সংখ্যা তত বেড়েছে। সকাল থেকে এই পর্যন্ত 14টি লঞ্চ ছেড়ে যাওয়ার কথা ছিল চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে, এই পর্যন্ত মাত্র ছেড়ে গেছে 6টি লঞ্চ। ফলে যাত্রীদের যে তীব্র ভিড় এবং তার যাত্রীর যে চাপ, সেই চাপ সামলাতে গিয়ে বিআইডব্লিউটি এখানে আসলে অনেকটা হিমশিম খাচ্ছে। আমরা এখানে কথা বলেছিলাম বিআইডব্লিউটি এর এখানকার বন্দর কর্মকর্তা কাউসারুল ইসলামের সাথে। তিনি যেমনটি জানিয়েছেন যে বিআইডব্লিউটির পক্ষ থেকে সকাল থেকেই কিন্তু যাত্রীদের মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারের বিষয়টি নিশ্চিত করার জন্য তারা ব্যবস্থা গ্রহণ করেছেন। যদিও আমরা ঘাটে এসে দেখেছি আসলে এটি তেমনটি আসলে সেখানে পালন করা হচ্ছে না। অনেক যাত্রীকে আমরা যারা দেখেছি যে মাস্ক ছাড়া এবং হ্যান্ড স্যানিটাইজার ছাড়াই আসলে লঞ্চে যাত্রা করছে। এই মুহূর্তে ঘাটে একটি লঞ্চ দাঁড়িয়ে আছে, এই লঞ্চেই ছেড়ে যাওয়ার কথা বিকেল 4:30টায়, কিন্তু যেহেতু লঞ্চের সংখ্যা কম, যাত্রী বেশি, সেহেতু এই লঞ্চটি 3টার মধ্যেই ছেড়ে যাওয়ার কথা রয়েছে। বিআইডব্লিউটি কর্মকর্তা আমার ছেড়ে জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম নৌ পুলিশের এখানকার যিনি অফিসার ইনচার্জ রয়েছেন মুজাহিদুল ইসলামের সাথে। তিনি জানিয়েছেন নৌ পুলিশের পক্ষ থেকে যাত্রীদের এই নিরাপত্তার বিষয়টি এবং মাস্ক এবং স্যানিটাইজার যাতে করে প্রত্যেকটা যাত্রী ব্যবহার করে সেটা নিশ্চিত করার জন্য তারা নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করেছেন। আমরা দেখেছি যে লঞ্চে অর্ধেক যাত্রী নিয়ে যে যাওয়ার কথা আসলে সেটা সকাল থেকে কিন্তু সেভাবে পরিচালিত হয়নি, কিন্তু 60% যে ভাড়া বৃদ্ধির বিষয়টি সেটা কিন্তু লঞ্চ মালিকরা ঠিকই নিচ্ছেন, কিন্তু যাত্রী উপচে পড়া ভিড়ের কারণে যে অর্ধেক যাত্রী নেওয়ার বিষয়টি সেটা কিন্তু এখানে নিশ্চিত হওয়া যায়নি। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মুজলিসের সাথে। তিনি বলেছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণভাবে বিষয়টি মনিটরিং করা হচ্ছে। যদি কোনোভাবে সেটি যাত্রীরা প্রতিপালিত না হয় এবং লঞ্চ মালিকরা যদি অর্ধেক যাত্রী নেওয়ার যে বিষয়টি সেটি যদি নিশ্চিত করতে না পারেন, তাহলে আগামী দিন সকাল থেকে মোবাইল কোর্টের মাধ্যমে সেটি নিশ্চিত করা হবে। তবে আমরা চাঁদপুরের যে 22টি রুটে লঞ্চ চলাচল করে চাঁদপুর থেকে দক্ষিণাঞ্চলের, সেই রুটের লঞ্চগুলো আসলে মূলত সন্ধ্যা। চাঁদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আওয়াল। নিখোঁজের 8 দিন পর ঢাকা মেডিকেল কলেজ মর্গে মিলল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজুর রহমানের মরদেহ। হাফিজ তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের ছাত্র ও টিএসসি ভিত্তিক সংগঠন মাইম অ্যাকশনের সাধারণ সম্পাদক ছিলেন। রোববার হাফিজকে শনাক্ত করে তার স্বজন ও সহপাঠীরা। তবে পুলিশের দাবি 15 মে রাতে নিজেরই আত্মহত্যা করে। তবে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি সহপাঠীদের। ফেসবুকে কয়েকদিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজুর রহমান নিখোঁজের সংবাদটি ঘুরছে। গত 15 মে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় এসেছিলেন হাফিজ।
সেদিন বন্ধুদের সঙ্গে আড্ডা শেষে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকা থেকে মায়ের সঙ্গে কথা বলার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। এই বিষয়ে কসবা থানায় সাধারণ ডায়েরিও করে পরিবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজের খবরটি ভাইরাল হওয়ার পর ঢাকা মেডিকেল মর্গে থাকা অজ্ঞাত এক মরদেহের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানায় পুলিশ। পরে মর্গে গিয়ে সহপাঠীরা ও পরিবারের সদস্যরা অজ্ঞাত ওই মরদেহটি হাফিজের বলে শনাক্ত করে। ঢাকা মেডিকেল কলেজের মর্গে একটি লাশ আছে। পরে তার পরিবার সাথে আমরা আজকে ছিলাম সারাদিন, তার ঘনিষ্ঠ বন্ধুরা শনাক্ত করে। পুলিশ বলছে 15 মে রাতে ঢাকা মেডিকেলের বহির্বিভাগের সামনে এক তরুণ রক্তাক্ত অবস্থায় বসে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে রাত 10টার দিকে মারা যায় সে। পুলিশের দাবি, বিষয়টি তদন্ত করে তারা জানতে পারে সেদিন হঠাৎ ভ্রাম্যমাণ ডাব বিক্রেতার দা দিয়ে নিজের গলায় নিজেই পোজ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। বিভিন্ন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা বুঝতে পারি যে সে নিজেই নিজের গলা পোজ দিয়েছে। এটা নিশ্চিত হয় আমরা এই ব্যাপারে অপমৃত্যু মামলা রুজু করি। ওই ডাব বিক্রেতাকে খুঁজে বের করে ধারালো সেই দা উদ্ধার করে পুলিশ। তার বক্তব্য নিয়েছে তারা। লইয়া নিজের গলায় এইভাবে করতেছে, আমি ভাবছি তো সে আবার ভয় দেখায়। পরে দেখলে যে রক্ত বাইরে, পরে আমি ধরে তাড়িয়ে নিছি। ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার পরও তার মরদেহ শনাক্ত না হয় অজ্ঞাত হিসেবে তাকে রাখা হয়েছিল মর্গে। তবে সহপাঠীরা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক বড় একটি সম্পদ ছিল, খুবই ভালো একজন সাংস্কৃতিক কর্মী ছিল এবং ও অসাধারণ মাইম আর্ট করত। আমরা তদন্তের দাবি জানাই, সুষ্ঠু তদন্ত হোক। সব আনুষ্ঠানিকতা শেষে রোববার রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয় হাফিজের মরদেহ। ঘটনার আগে তার সঙ্গে থাকা তার বন্ধুদের খুঁজছে পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খালগুলো সিটি কর্পোরেশনের অধীনে আসার পর জলাবদ্ধতা থেকে অনেকটাই মুক্তির সম্ভাবনা দেখছে পুরনো ওয়ার্ডগুলো। তবে সম্পূর্ণ বিপরীত চিত্র নতুন ওয়ার্ডগুলোর। করোনার কারণে একনেকে বরাদ্দের টাকা নগর কর্তৃপক্ষের হাতে না আসায় এবারও জলাবদ্ধতায় নাকাল হতে হবে উত্তর ঢাকা নতুন ওয়ার্ডের নাগরিকদের। রাজধানীর দক্ষিণখানের মধুবাগ রোড এটি। বর্ষার আগেই ভাঙা সড়কে জমে আছে সুয়ারেজের পানি। কোনো সময় আবার পয় নিষ্কাশন লাইন থেকে উপচে বের হয় ময়লা পানি। নতুন এই 48 নম্বর ওয়ার্ড ইউনিয়ন থাকার সময় শেষবারের মতো রাস্তা ও পয় নিষ্কাশন লাইন নির্মাণ হয়েছিল, যা এখন একেবারেই অকেজো। ফলে অল্প বৃষ্টিতেই হয় হাঁটু পানি। বৃষ্টিটা হয়, সমস্ত পানি আইসা এখানে জমা হয়। জমা হইলে আমরা মুসল্লিরা কেউ আসতে পারে না। এলাকার মানুষ ভাড়াটিয়ারা ভাড়া থাকতে চায় না। পানি বাজে থাকে, ড্রেনের ময়লা পানি। 1.5 থেকে 2 ফুট সবসময় পানি হয়েছে, গত 5 বছর ধরে মিনিমাম মনে করেন। সেই বাজেট কবে আসবে, কবে নাগাদ আমাদের এলাকার মানুষের সমস্যার সমাধান হবে, সেটা আমি আসলে আপনাদেরকে ফলো করে কোনো কিছু বলতেও পারতেছি না, কারণ আমি নিজেই যেহেতু জানি না আমি কিভাবে বলবো। ডুমনি এলাকার চিত্র প্রায় একই। ধুলাবালিতে পরিপূর্ণ ভাঙা রাস্তা, ফলে অল্প বৃষ্টিতেই কাদা। আর বেশি বৃষ্টি হলে সৃষ্টি হয় জলাবদ্ধতা। 14 বছর আগে ইউনিয়ন থাকাকালে শেষ হয়েছিল রাস্তা। সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হওয়ার পরও হয়নি ড্রেনেজ ব্যবস্থা। বৃষ্টি বাদলের দিন হইলে রিক্সা দিয়া মানুষ গুদারার মতন পার হয়। 2-3 বার পড়ে গেছি। আমার এক খালার 70,000 টাকা লাগছে, পা ভেঙে গেছে উল্টা অটো থেকে পইরা। উন্নয়নের ছোঁয়া লাগেনি 49 নম্বর ওয়ার্ডেও। দক্ষিণখানের নোয়াপাড়ায় এখনও পাকা হয়নি বেশিরভাগ রাস্তা। অপ্রতুল ড্রেনেজ ব্যবস্থা। বৃষ্টিতে এসব কাঁচা রাস্তায় কাদা পানিতে নাকাল হতে হয় বাসিন্দাদের। উত্তর ঢাকায় নতুন 18টি ওয়ার্ডের প্রায় একই অবস্থা। উত্তর ঢাকার মেয়র বলছেন, একনেকে বাজেট পাশ হলেও করোনার কারণে হাতে আসেনি টাকা, তাই আটকে আছে নতুন ওয়ার্ডগুলোর উন্নয়ন পরিকল্পনা। একনেকে যেটা পাস হয়েছে 4025 কোটি টাকা, ডিউ টু করোনার জন্য কিন্তু আমরা সেই বাজেটটা কিন্তু পাই নাই। আমি আশা করি এই জুন মাসের বাজেটে আমার সাথে ফাইন্যান্স সেক্রেটারি কথা হয়েছে, উনি বলছে আমরা পর্যায়ক্রমে দেওয়া শুরু করব। এবং ওটিতে আমি একটি কথা বলতে চাই, ওটি কিন্তু খুব প্ল্যান করে করা হচ্ছে। ওখানে কিন্তু সেন্ট্রাল ডাক্টিং সিস্টেম আছে। 2016 সালের মে মাসে ঢাকার 2 সিটি কর্পোরেশনের সঙ্গে আশপাশের 8টি করে মোট 16টি ইউনিয়নকে ওয়ার্ড হিসেবে যোগ করা হয়। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গোপালগঞ্জ শহরে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোররাতে মোহাম্মদ পাড়ার একটি ভাড়া বাসার বাথরুম থেকে তার গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ জানিয়েছে, মালিকা একাডেমি স্কুলের পাশে শহীদুল ইসলামের বাড়ির 2য় তলা ভাড়া নেন খাদিজা বেগম নামে এক নারী। পরে ওই নারী সাইফুল ইসলামকে স্বামী পরিচয়ে বাসায় ওঠান।
এরপর থেকে তাদের আর দেখা যায়নি। গত রাত 2টার দিকে ওই বাসা থেকে গন্ধ ছড়িয়ে পড়লে পুলিশকে খবর দেন বাড়ির মালিক। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং 4 থেকে 5 দিন আগে ওই ব্যক্তিকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা যা থাকছে। ভারতে করোনায় একদিনে প্রায় 4,500 মৃত্যু, প্রাণহানি ছাড়ালো 3 লাখ, বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে কাল মাঠে নামবে বাংলাদেশ। জিতলে নিশ্চিত সিরিজ, সুপার লিগের শীর্ষস্থান। ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস। পশ্চিমবঙ্গের দীঘা থেকে 630 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে ইয়াস অবস্থান করছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া বিভাগ। বুধবার সন্ধ্যার দিকে ওড়িশার পারাদ্বীপ এবং সাগর দ্বীপের মাঝামাঝি কোথাও আঘাত হানতে পারে ইয়াস। ক্ষয়ক্ষতি এড়াতে পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় নেওয়া হয়েছে প্রস্তুতি। ঘূর্ণিঝড় আঘাত হানার আলামত দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী এলাকায়। দীঘাসহ কয়েকটি এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হলেও অন্যান্য জায়গায় অবশ্য এখনও রোদ। তবে আসন্ন বিপদ সম্পর্কে সাধারণ মানুষকে সতর্ক করতে মাঠে নেমেছে ভারতের জাতীয় প্রাকৃতিক বিপর্যয় প্রতিরক্ষা বাহিনী। এবারই প্রথম আকাশপথে প্রচার করা হচ্ছে সতর্কতা। আবহাওয়াবিদদের ধারণা, মঙ্গলবার শেষ রাত অথবা বুধবার সকালের দিকে পশ্চিমবঙ্গে আঘাত হানবে এই ইয়াস। উড়িষ্যার পারাদ্বীপ দিয়ে ঢুকতে পারে এই ঝড়। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর এবং কলকাতায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব পড়ার আশঙ্কা করা যাচ্ছে। ইয়াস মোকাবিলায় পশ্চিমবঙ্গে কন্ট্রোল রুম চালু করেছে সরকার। ইয়াস আঘাত হানলে হাসপাতাল বাদে বাকি সব এলাকায় বিচ্ছিন্ন করা হবে বিদ্যুৎ সরবরাহ। রাজ্য জুড়ে টানা বৃষ্টিপাতের সতর্কতা জারি হলেও এখনও নিশ্চিত নয় বুধবার কোন দিকে যাবে ঘূর্ণিঝড় ইয়াস। এর জন্য ইয়াস পশ্চিমবঙ্গে ঢোকা পর্যন্ত অপেক্ষা করতে হবে। জয়দীপ সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কলকাতা। 2021 সালে হজ পালন করতে পারবেন 60,000 মুসল্লি। শনিবার এই ঘোষণা দিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে বলা হয়েছে 15,000 স্থানীয় আর বিভিন্ন দেশ থেকে 45,000 মুসল্লি এবারের হজে অংশ নিতে পারবেন। হজে অংশগ্রহণকারীদের বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ 18 বছরের নিচে ও 60 বছরের উপরের বয়সীরা হজের জন্য অনুমতি পাবেন না। সবাইকে অবশ্যই করোনার 2 ডোজ টিকা নিতে হবে। 6 মাসের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন এমন মুসল্লিরাও হজের অনুমতি পাবেন না। সৌদি আরবে পৌঁছার পর বাধ্যতামূলক 3 দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। সামাজিক দূরত্বের পাশাপাশি মাস্ক পরা ও অন্যান্য করোনার বিধিনিষেধ বাধ্যতামূলক করা হয়েছে। গত বছর করোনা সংক্রমণের কারণে সৌদির বাইরের কোনো দেশের মুসল্লিরা হজ পালনের অনুমতি পাননি। 2020 সালে স্থানীয় ও সেখানে বসবাসকারী মোট 10,000 মুসল্লি হজ পালন করেন। ভারতে করোনায় মোট প্রাণহানি ছাড়ালো 3 লাখ। এর মধ্যে রোববার মারা গেছে প্রায় 4,500 মানুষ। নতুন শনাক্ত 2,22,000-এর বেশি। এদিকে বিশ্বে একদিনে প্রায় 9,900 মানুষের মৃত্যু নিয়ে মোট প্রাণহানি 34,78,000 ছাড়ালো। আরও 4,78,000 শনাক্ত নিয়ে মোট আক্রান্ত 16,75,00,000-এর বেশি। ভারতে এখনও নাগালে আসেনি করোনার দ্বিতীয় দফার সংক্রমণ। দেশটিতে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ বাড়ছে। এ সংক্রমণের জেরে বাড়ছে মৃত্যু। উপায় না পেয়ে বিধিনিষেধ জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকাররা। করোনার বিস্তার ঠেকাতে রাজস্থানে লকডাউনের মেয়াদ 8 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। দ্বিতীয় দফার সংক্রমণে সিকিমে এ পর্যন্ত 100 বৌদ্ধ ভিক্ষুর দেহে করোনা শনাক্ত হয়েছে। বিস্তার ঠেকাতে লকডাউনের মেয়াদ 1 সপ্তাহ বাড়িয়েছে সিকিমের সরকার। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে কমেছে দৈনিক আক্রান্তের হার। বিস্তার কমায় জার্মানি, হাঙ্গেরি সহ ইউরোপের বিভিন্ন দেশে শিথিল হয়েছে নিষেধাজ্ঞা। ব্রিটেনে মোট জনসংখ্যার মধ্যে 6 কোটি মানুষ করোনার অন্তত একটি ডোজ পেয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। জাপানের ওসাকায় 4র্থ দফায় বেড়েছে করোনার সংক্রমণ। শহরটিতে হাসপাতাল শয্যা ও ভেন্টিলেটর সংকট দেখা দিয়েছে। আসন্ন টোকিও অলিম্পিক আয়োজনকে সামনে রেখে গণটিকার কর্মসূচি শুরু করেছে জাপান সরকার।
এদিকে চীনের সাথে সীমান্ত দিয়ে আগতদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছে তাইওয়ান সরকার। ৩ মাস পর রোববার 2 জন করোনা রোগী শনাক্ত হয়েছে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ঘনবসতিপূর্ণ শহর ভিক্টোরিয়ায়। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিরিজ জেতার লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডেতে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুরে খেলা শুরু দুপুর ১টায়। টাইগাররা এখন ১-০ এগিয়ে। দ্বিতীয় ম্যাচে জিতলে একই সঙ্গে ওয়ানডে সুপার লিগের শীর্ষে উঠবে বাংলাদেশ। গতকাল প্রথম ওয়ানডেতে ২৫৭ রান করে ৩৩ রানের জয় তুলে নেয় তামিমের দল। ম্যাচ সেরা মুশফিকের ৮৪ রানের পাশে তামিম ও রিয়াদের ২৫০তে ২৫০ উপরে রান করে বাংলাদেশ। জবাবে মিরাজের ৪ আর মুস্তাফিজের ৩ উইকেট শিকারে হার মানে লঙ্কানরা। ২২৪ রানে অল আউট হয় কুশল পেরেরার দল। সিরিজের সমতা আনতে মরিয়া তাই সফরকারীরা। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে আগামীকালের ম্যাচে হানা দিতে পারে বৃষ্টি। সিরিজ শুরুর আগে লঙ্কান স্কোয়াডে করোনা সংক্রমণের ঘটনা এবং পরে তা ভুল প্রমাণের ঘটনাকে দুই বোর্ড স্বাভাবিকভাবে নিয়েছে। তবে বাড়তি সতর্কতার তাগিদ দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আর করোনার কারণে সৃষ্ট আর্থিক সংকট সত্ত্বেও ক্রিকেটারদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। আইসিসির প্রোটোকল অনুযায়ী প্রতি ম্যাচের আগে কোভিড টেস্ট করানো হয় ক্রিকেট আর কোচিং স্টাফদের। আগের রাতের ফলাফল পুরো সিরিজটাকেই শঙ্কায় ফেলে দেয়। লঙ্কান দুই ক্রিকেটার উদানা ফার্নান্দো ও বোলিং কোচ ভাসের রিপোর্ট পজিটিভ আসে। দ্রুত দ্বিতীয় নমুনা নেওয়া হয়। সেখানে আসে স্বস্তির খবর। মাঝের সময়টুকুতে দেশি বিদেশি মিডিয়াতে বিসিবির বায়োবাবল নিয়ে প্রশ্ন ওঠে। এর আগেও আয়ারল্যান্ড উডস ও সাউথ আফ্রিকান আরে দলের সাথে একই ঘটনা ঘটে। চিন্তিত না হয়ে সতর্কতা বাড়াতে চান বিসিবি সভাপতি। কেউ যদি পজিটিভ হয় তখন কি হবে, তখন তার কোয়ারেন্টাইন না, তার আইসোলেশন, তারপরে সে কোন জায়গায় যাবে, যদি ডাক্তার দেখাইতে হয় কে দেখবে, টেস্ট করতে হলে কোন জায়গায় গিয়ে করবে, এই সমস্ত কিছু প্রোটোকল করা আছে, ফলো করছি। কাজে আমরা ওইটা নিয়ে এখন পর্যন্ত এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যে আমাদের খুব চিন্তার বিষয়। তবে ডেফিনেটলি আমরা সতর্কতা আরও বাড়াবো। দলের সাম্প্রতিক ব্যর্থতায় ক্রিকেটার ও কোচিং স্টাফের দায় নিয়ে আবারও কথা বলেছেন বিসিবি সভাপতি। প্রতিভা থাকলেও বারবার হতাশ করছেন লিটন মিঠুনরা। কোচিং স্টাফদের ভূমিকাও প্রশ্নবিদ্ধ হলেও করোনাকালে কোচ ছাঁটাই করলে বিকল্প পাওয়া মুশকিল। সেই বিবেচনায় ডোমিঙ্গো, নিকলি, কুকরা টিকে যেতে পারেন। যদি আমরা নবায়ন না করি তাহলে আমার তো অল্টারনেট আরেকটা থাকতে হবে তো। হ্যাঁ, ব্যাকআপ কিছু একটা থাকতে হবে তো। এই কোভিড সিচুয়েশন এবং ওয়ার্ল্ড কাপের আগে আমাদের কাছে এরকম কোনো কিছু আমাদের মাথায় নাই। দিস ইজ দ্য রিয়েলিটি, ঠিক আছে? এবং এখন পর্যন্ত আমরা এখন ইনভলভ হওয়া শুরু হয়েছি। শ্রীলঙ্কা সিরিজ শেষে ক্রিকেটারদের কাছে জানতে চাওয়া হবে কে কোন ফরম্যাট বেশি খেলতে চান। সেভাবেই ঠিক করা হবে কেন্দ্রীয় চুক্তি। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপ বাছাই পর্বের আগে এক সপ্তাহের ক্যাম্প করতে আজ সৌদি আরব যাওয়ার কথা ছিল জাতীয় ফুটবল দলের, কিন্তু কোয়ারেন্টিন শিথিলের কাগজপত্র না পাওয়ায় জামাল ভুঁইয়াদের যাওয়া হয়নি। সৌদি আরব ফুটবল ফেডারেশন থেকে কোয়ারেন্টিন শিথিল সংক্রান্ত চিঠি আসার কথা ছিল। সকাল 11টার ফ্লাইটে দাম্মাম যাওয়ার সবকিছু চূড়ান্ত ছিল, কিন্তু আপাতত স্থগিত হলো জাতীয় দলের এই সফর। কাতারে বিশ্বকাপ বাছাই ম্যাচের আগে সব সময় খুব বেশি না থাকায় নতুনভাবে সফরসূচি করা যাবে কিনা তা নিয়ে সংশয় আছে। আগামীকাল যদি যাওয়া না যায় তাহলে আর সফরের প্রয়োজন নেই জানিয়েছেন হেড কোচ জেমিটে। আজ অনুশীলন শেষে তিনি হতাশা জানিয়েছেন সফর স্থগিত হওয়ায়। মৌসুমের শেষ ম্যাচে এসে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করল দুই জায়ান্ট ইউভেন্টাস ও লিভারপুল। ইউরোপের শীর্ষ 3 লিগেই এবার দীর্ঘদিনের আধিপত্য ভেঙে নতুন চ্যাম্পিয়ন দেখা গেছে। পিএসজি, ইউভেন্টাস, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো বড় দলগুলো এবার শিরোপা বঞ্চিত। ইউরোপ সেরা 5 লিগের 2020-21 মৌসুম শেষ হলো। ব্যাপক রদবদল ঘটেছে এবারের মৌসুমে। শুধুমাত্র বুন্দেসলিগা ও ইংলিশ প্রিমিয়ার লিগে বিগত বছরগুলোর ধারায় সবচেয়ে শক্তিধর দলই চ্যাম্পিয়ন হয়েছে। তবে লিগ 1, লা লিগা আর সেরিয়ায় অনেকদিন পর মুকুট বদলেছে। চিরচেনা চ্যাম্পিয়নরা এ মৌসুমে ট্রফি জিততে পারেনি। লিগ 1-এ গেল 8 মৌসুমে 4 বারই শিরোপা জিতেছিল পিএসজি। এবার ফরাসি জায়ান্টদের পেছনে ফেলে চ্যাম্পিয়ন লিলে 1 দশক পর শিরোপা জিতল দলটি। শেষ রাউন্ড পর্যন্ত গড়িয়েছে শিরোপা লড়াই। এমন টানটান উত্তেজনা ছিল লা লিগাতেও। সেখানেও ট্রফির নিষ্পত্তি হয়েছে শেষ রাউন্ডে। রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে ছাপিয়ে সেখানে 7 বছর পর চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ।
ইন্টার মিলান তো শিরোপা জিতলো প্রায় এক যুগ পর। টানা 9 বারের চ্যাম্পিয়ন ইউভেন্টাস পাত্তা পায়নি ইন্টারের কাছে। 4 ম্যাচ হাতে রেখে শিরোপা জিতে কন্তের দল। ইউভেন্টাসের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা ধরে রাখাই শঙ্কার মুখে পড়েছিল। শেষ রাউন্ডে নাপোলির ড্রতে ভাগ্য ফেরে। বলোনিয়াকে হারিয়ে মান বাঁচায় রোনালদোর ইউভে। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে গেল ক বছর ধরে দাপট দেখিয়ে আসা ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন, যা নির্ধারণ হয়ে গেছে বেশ আগেই। বাকি ছিল কেবল ট্রফি উদযাপন, সেটাও হয়ে গেল লিগের শেষ রাউন্ডে। এভারটনকে 5-0 গোলের বিশাল ব্যবধানে হারিয়ে বড় মঞ্চে শিরোপা জয়ের আনন্দে মাতল সিটিজেনরা। ইপিএল এর শেষ রাউন্ডে উত্তেজনা ছিল শীর্ষ 4 দলকে ঘিরে। লিগের শেষ ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করে লিভারপুল, আর অ্যাস্টন ভিলার কাছে হারের পর পরবর্তী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা ধরে রাখে চেলসি। কারণ অন্যদিকে লেস্টার হেরেছে টটেনহ্যামের কাছে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।